আল্লাহ, আর একটু সামলানোর ক্ষমতা দাও আমায়। বাড়ির ভেতরে যাওয়া পর্যন্ত যাতে ঘুম না আসে আল্লাহ। তবে এবার যেন সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিল না। চলে আসলো তার সেই অনিয়ন্ত্রিত ঘুম। স্টেজ থেকে পেছনের দিকে হেলে প্রায় পড়েই যাচ্ছিল। তবে ভাগ্য ভালো থাকায় স্টেজে থাকা তুলেন দ্রুত তার ডান হাতের বাহু টেনে ধরল। তার ডাক শুনে পাশ থেকে জিয়া আর চৈতিও চেঁচিয়ে উঠল, মম। একে একে প্রায় সবারই খেয়াল হলো। নোভা এগিয়ে গিয়ে তুলেনের সাথে মোমকে সোজা করালো। তুলেনের গায়ে ঠেক দিয়ে ধরে রাখলো মোমকে। স্টেজের সবাই এগিয়ে এসে অতিষ্ঠ কণ্ঠে ডাকতে লাগলো মোমকে। তবে তার কোনো রেসপন্স নেই। একটু পরেই নভ দৌড়ে এসে উঠল স্টেজে। তুলেনের থেকে মোমকে আলাদা করে নিজের সাথে চেপে ধরলো। কিছুক্ষণ মোমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পাজা কোলে তুলে নিল মোমকে। তোরা তোদের মতো এনজয় কর, আমি ওকে দেখছি। অবাক হলো উপস্থিত প্রত্যেকেই। নভ এত স্বাভাবিক কি করে? একবারও মোমের জ্ঞান ফেরানোর চেষ্টা করলো না। নোভা আগ বাড়িয়ে বলল, ভাইয়া, ওর তো জ্ঞান ফিরছে না। ও ঘুমাচ্ছে, সময় হলেই উঠে যাবে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল সে মোমকে নিয়ে। সোজা এসে ঢুকলো নোভার রুমে। আলতো করে শুয়ে দিল বিছানায়। তখনই রুবি এসে ব্যস্ত গলায় বলল, নব বাবা, কি হয়েছে মমির? ও নাকি জ্ঞান হারালো? তুমি ব্যস্ত হইও না কাকিয়া, ও ঘুমাচ্ছে। কি বলছিস তুই? সবার সামনে এভাবে জ্ঞান? নভ আগের মতোই ক্লান্ত স্বরে বলল। চিন্তা করো না কাকিয়া, এটা ওর একটা প্রবলেম। রবি যেন কিছুই বুঝল না। নভ ঝুঁকল মোমের দিকে। আলতো করে বাম হাত দিয়ে মোমের ডান হাতটা ধরল। হাতটা এনে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আমি চেয়েও আমার মোমের এই প্রবলেমটা সলভ করতে পারছি না। এই দহনটা আমার হৃদয়টা পুড়ে ফেলছে কাকিয়া। রবি হাত রাখলো নভের কাঁধে। স্তম্ভিত ফিরল নভের। কি হলো নব, তুই এভাবে কথা বলছিস যে? কিছু না কাকিয়া, তুমি চিন্তা করো না, আমি আছি আমার মোমের সাথে। তুমি যাও, টিস্যুর হয়তো তোমাকে প্রয়োজন পড়তে পারে। চুপ রইল রুবি। অপলক তাকিয়ে রইল নভের দিকে। নভ তার থেকে কোনো রেসপন্স না পেয়ে তাকালো। কি হলো কাকিয়া, যাও। ভালোবাসিস মমকে? নভ উত্তর দিল না, তবে একটু থেমে বলল, সময় হোক তোমাকেই সব বলবো। রবি হয়তো একটু আশা দেখলেন। হাসলেন তিনি। তা দেখে নভ গম্ভীর কণ্ঠে বলল, হেসো না কাকিয়া, এই গল্পটা এতটা সহজ নয়। আমার আর মোমের গল্পটা অতি দীর্ঘ হবে, অনেকটাই দীর্ঘ। রবির নিখুঁত মস্তিষ্ক কিছুটা ধারণা করে নিল যে কিছু তো একটা আছেই। নভের আচরণগুলো ঠিক স্বাভাবিক ঠেকছে না একদমই। তবুও এটুকু বুঝে খুশি হলো যে নভও একটা মেয়ের মায়ে আটকালো। হয়তো এবার ওর ক্ষুণ্ণ মনে একটু তাড়াবাজি চলবে। কথা বাড়ালো না রবি। বেরিয়ে গেল। নভ দরজাটা লক করে আবার ফিরে এলো মোমের কাছে। পাশে বসলো নিঃশব্দে। নিজের শক্তপোক্ত টান হাতটা ছোঁয়ালো মোমের গালে। আলতো করে বুলিয়ে দিল। আপন মনেই বলে উঠল, আমাদের কপালটাই কেন এমন হলো মোমবাতি, নিজের অনুভূতি তোমার কাছে প্রকাশ করারও সুযোগ দিল না। তোমার তিক্ত সত্যটা এমন কেন হলো গো? একটু থামলো নভ। তবে একটু পরে আত্মবিশ্বাসের স্বরে বলল, তবে তুমি চিন্তা করো না মম, আমি তোমায় ঠিক করে তুলব। তুমি না থাকলে আমি কি করব বলো তো? পারবো না তো থাকতে। আবারও হৃদয় ভাঙতে পারবো না নিজের। তোমাকে চাই। আমার শরীরের শেষ রক্তবিন্দু গড়িয়ে পড়ার সময়টুকুতেও চাই তোমায়। উতলা হয়ে উঠেছে নভ। মোমের গালে ঠেকলো হাতটা। নেমে গেল, গলায় পৌঁছালো। গভীরভাবে পর্যবেক্ষণ করলো মোমকে। সে প্রথম দিনের মতোই লাগছে। কাঁচা হলুদ শাড়ি। এমন একটা শাড়িতেই তো মোম তার সামনে এলোমেলো কদমে এসেছিল। বন্দুকের নল মাথায় ঠেকতেই এই শাড়ির আতুলে লুকিয়ে রাখা বক্ষস্থল কাঁপতে লাগলো। কি ইনোসেন্ট মুখ, গোল গোল চোখ, কাবা কাবা ঠোঁট, সবই ভাসছে চোখের সামনে। মনে পড়ে গেল প্রথম পরিচয়ের কাজগুলো। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো একটু। বলে উঠল,
আমি কি করে পারলাম এমন কোমল ফুলটাকে নষ্ট করার চেষ্টা করার? কি করে পারলাম তোমায় একত্রে এতগুলো ছেলের কাছে পাঠাতে? ওই দিন যদি কিছু হতো তাহলে হয়তো আজ আর তুমি আমার সামনে থাকতে না। ইস, আমি সত্যিই খুব খারাপ মম, খুব খারাপ। তবে এই খারাপের মাঝেও ভালো লাগছে কি জানো? আমি এতগুলো দিন ধৈর্য ধরে তোমায় নিজের কাছে রেখেছি। না হলে তো অনুভূতিগুলো বুঝতেই পারতাম না, পেতাম না এমন একটা কোমল ফুলকে। থামল নভ, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার মোমের দিকে। অনুভব করছে তার পৌরসচিত্ত উন্মোচিত হচ্ছে। তার এমন অনুভবকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে বেখেয়ালিভাবে সরে যাওয়া শাড়ির আদল থেকে উকি মারতে থাকা মোমের স্বচ্ছ কমল পেটটা। চুম্বকের ন্যায় টানছে নভকে। অনুভূতিও অন্যরকম। কত মেয়ের সাথে নভ ক্লোজ হয়েছে, তবে তাদের মধ্যে তো কারোর প্রতি এমন অনুভব হয়নি। তাহলে এটাই কি ভালোবাসাময় অনুভূতি, যেটা শুধু তার মোমকেই টানে? আচ্ছা, মোম যদি এত কোমল না হতো, যদি অযত্নে বেড়ে ওঠা তরুলতার ন্যায় হতো, তাহলেও কি নভকে এমন মোহনীয়ভাবে টানত মোম? মন গহীনের প্রশ্নগুলোর উত্তর মিলল না নভের। আর ভাবতেও চাইল না, নিজেকে আর সামলাতেও পারল না। বাম হাতের সাহায্যে মোমের পেটের উপরে থাকা বাকি শাড়িটা সরালো। এবার পুরোপুরি ভাসমান হলো মোমের উদর। মুখটা এগিয়ে নিল নভ, ঠোঁট ছোঁয়ালো মোমের উষ্ণ সুগঠিত নাভিতে। সর্বাঙ্গ তড়িৎ ঝংকার দিয়ে উঠল নভের। নভ নিজেই খামচে ধরল মোমের শাড়ির কুচির দিকটা। নিজেকে আজ উন্মাদের মতো লাগছে। বুঝতে পারছে এমন চলতে থাকলে আজ সত্যি কোনো অঘটন ঘটে যাবে, যা এই মুহূর্তে নভের মন চাইলেও মস্তিষ্ক চায় না। এতে যে ক্ষণিক সুখের তাগিদে সে আজীবনের মোমকে হারাতে পারে। তাকালো নিজের হাতের দিকে, যা নিবদ্ধ মোমের কুচিতে মুষ্টি খুলে ফেলল দ্রুত। হাত দিয়ে রাখলো মোমের কোমল গালে। মুচকি হাসলো নভ, বলল, দেখো মম, তোমার জন্য আমি নিজেকে সামলাতে শিখে গেলাম। অনলি ফর ইউ। তুমি ভয় পেও না মম, তোমার অনুমতি ছাড়া আমি তোমায় গ্রহণ করব না। উপস, সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তোমার শরীর গ্রহণ করব না, তোমাকে তো আমি গ্রহণ করেই নিয়েছি। যেদিন ভালোবাসতে বুঝেছি তোমায় সেদিনই। প্রথমে তুমি সুস্থ হবে, দেন বাকি সব। আর যা হবে সব হালালভাবেই হবে। তোমায় আমি হারামভাবে নিজের করব না, আই প্রমিস ইউ। থামলো নভ, নির্লিপ্ত তাকিয়ে রইল মোমের দিকে আর ভাবতে লাগলো অনেক কিছু। ভোরে ঘুম ভাঙতেই পাশে নোভাকে পেল মোম। সে ঘুমাচ্ছে। গতকাল রাতের কথা মনে পড়তেই উঠে বসল মোম। নড়াচড়ার কারণে ভেঙে গেল নোভার পাতলা ঘুম। চোখ মেলে মোমকে বসে থাকতে দেখে নিজেও উঠে বসল। আলতো হেসে বলল, গুড মর্নিং কিউটি পাই। মোমো উত্তর দিল, গুড মর্নিং আপু। শরীর ঠিক লাগছে এখন? হ্যাঁ আপু, ঠিক আছে। তাহলে চল, আজ আবার অনেক কাজ, ভাইয়া ব্যস্ত। তাই তোর মেডিসিনগুলো আমায় দিয়ে গেছে, নাস্তা করে নে, তারপর মেডিসিন দেব। রাজি হলো মোম। উঠে ফ্রেশ হয়ে নোভার সাথেই নিচে গেল। ডাইনিংয়ে বসতে চোখাচোখি হলো পলির সাথে। তিনিও বসেই ছিলেন, জুস খাচ্ছিলেন। মোম এসে বসতেই তীব্র চাহনি নিক্ষেপ করে হনহনিয়ে উঠে চলে গেল সেখান থেকে। তার যাওয়ার পানেই তাকিয়ে রইল মোম। তা দেখে নোভা তাকে বলল, এসব নিয়ে ভাবিস না তো কিউটি পাই, এটা আমাদের বাড়ির রেগুলার থিংস। আপু, আন্টির সাথে তোমাদের কি হয়েছে? উনি তো তোমাদের মা, তাই না? রোমিওটাও কেমন করে কথা বলে ওনার সাথে? নোভা কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল মোমের দিকে। মোমের কথাগুলো যে সত্যি, তবে এটাও সত্যি সে পুলিকে আর কখনোই আগের স্থান দেবে না। সময়ের সাথে সাথে একটা অভ্যাস হয়ে গেছে তার আর নভের, তবে তা ঠিক প্রকাশ করলো না এই মুহূর্তে। হেসে বলল, সে অনেক কাহিনী, পরে একদিন বলবো তোকে। একটু পরে সেখানে এসে উপস্থিত হলো অবন। এসেই মোমের মাথায় হাত রাখলো। তোর শরীর ঠিক আছে তো মম্মা?
কথাটা শুনে তড়িৎ বেগে অবনের দিকে তাকালো মোম। কি বলে ডাকলেন উনি? এটা তো আব্বুর ডাক। মোমের মুখ থেকে আপনা আপনি অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আব্বু। ধীরে বললেও কথাটা ঠাউর হলো অবনের। হাসলেন তিনি। মোম দ্রুত গতিতে বলে উঠল, কি ডাকলেন আমায়? অবন হেসে বলল, কেন মম্মা? তুই তো আমার মেয়েরই মতো, তাই নামের সাথে মিলিয়ে মম্মা। যেমন নোহাকে ডাকি নোভামা। মোমের চোখ ছল ছল করছে। আজ কতদিন আব্বু আম্মু ভাইয়ার সাথে কথা হয় না। তারা কি ভুলে গেল মোমকে? নাইবা নিল আগের মতো কাছে টেনে। সমাজ না হয়ে থাকতে মানা করেছে, তাই বলে কি কথা বলতেও নিষেধ নাকি? একদম নয়। তাহলে তারা কেন মোমের খোঁজ নেয় না? মোম নিজে থেকে নেবে বলে। হ্যাঁ, নেবে। মোম তাদের খবর, কথা বলবে সবার সাথে। মোমের বেতৃষ্ণা চোখে পড়ল সবার। অবনও একটু চিন্তিত হলো। কি এমন বললেন তিনি? চিন্তিত কণ্ঠে বলল, কি হলো রে মা? শরীর খারাপ লাগছে আবার? মোম উত্তর দিল না, তবে বলল, আব্বুর সাথে কথা বলবো। আম্মি আম্মি আমায় ছেড়ে তুমি কি করে আছো বলো তো? আম্মি, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? ক্রন্দনরত মোমের কণ্ঠ শুনে ফোনের ওপাশে ডোকরে কেঁদে উঠল আতিয়া। আজ কতগুলো দিন পর মেয়েটার কণ্ঠ শুনতে পাচ্ছে। মনে হচ্ছে শুকিয়ে যাওয়া কলিজাটা আবার পানিপূর্ণ হয়ে উঠেছে। আমি থাকতে পারছি না রে মম, তোকে ছেড়ে একটুও ভালো থাকতে পারি না আমি। মোম কাঁদতে কাঁদতে আলতো হাসল। মিথ্যে বলো কেন আম্মি? এই তো বেশ আছো এই কদিন আমায় ছাড়া। আতিয়া বুঝল তার মেয়েটার বড় অভিমান হয়েছে। পাগলি মেয়ে, ধরে নে তুই এখন তোর শ্বশুর বাড়ি আসছিস, তাই তো দেখছি না তোকে, তবুও কখনো মায়া কমবে না রে মা। মোম আনমনা হলো, চোখের পানি ফেলতে ফেলতে বলল, আর কদিন পরে যখন সত্যি দূরে চলে যাব তখনও কি ভেবে নেবে আমি শ্বশুরবাড়ি আছি? কথার ভাষা হারিয়ে ফেলল আতিয়া। গত 1 বছর ধরেই মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে। আগের মতো আর দুষ্টুমিতে মাতে রাখে না সারা বাড়ি। কারোটা তার নির্মম সত্য। নারী ছেঁড়া রত্ন আতিয়ার এই মেয়েটা। সেই মেয়ে যাকে কিনা এই 18টি বছর ধরে আগলে রেখেছে সে। কত মেরেছে, আদর করেছে, লড়ি শুনিয়েছে, খাইয়ে দিয়েছে, আরও কত কি। যে মেয়ে সারাক্ষণ শুধু পিছু পিছু ঘুরঘুর করতো, যে মেয়ে রাত জেগে থাকতো, নিজেও ঘুমাতো না আর এই আম্মিকেও ঘুমাতে দিত না, সেই মেয়ে কিনা এবার অনন্তকালের জন্য ঘুমিয়ে যাবে। এটা কি করে মানবে এই মাতৃ হৃদয়? পারবে না তো। আচ্ছা, সেদিন কি করবে আতিয়া? যেদিন তার ছোট্ট পরীর মতো মেয়েটির দুধ ফর্সা শরীরটা সাদা কাফনের কাপড়ে ঢাকা থাকবে, যেদিন ওই চঞ্চল চোখের মনে চোরা ঢাকা পড়বে স্থির চোখের পাতা দ্বারা, সারাক্ষণ দৌড়াতে থাকা মেয়েটা যেদিন খাটিয়াই করে আসবে তার সামনে, সইতে পারবে তো? এই যে কতটা যন্ত্রণাদায়ক তা একজন মাই বলতে পারবে। চোখের সামনে নিজের ননির পুতুলটার এমন নির্জীব দেহ দেখার মতো দুর্ভাগ্যবতী মা এই পৃথিবীতে খুব কম সংখ্যকই আছে। সে তালিকায় যে আতিয়া এহসানের নামও যুক্ত হতে চলেছে তা বিধাতা তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। প্রতিদিন মোনাজাতে বসে কত যে কান্না করে তা সেই জানে। হাউমাউ করে কান্নার শব্দে পুরো লোক ভর্তি বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। এই যেমন এখনো কেঁদে উঠলেন তিনি। মারে, এমন কথা বলিস না মা, দোহাই তোর, আমি আর সইতে পারবো না রে মা। তুই ফিরে আয় না রে মা, আমার বুকটা যে খালি হয়ে আছে, ফিরে আয় না মা, আমার কোলে আর একটিবার মাথাটা রাখ মা। আমি তোকে আর যেতে দেবো না, আর দূরে রাখবো না তোরে। কান্নার বেগ বেড়ে গেল মোমেরও। নাক টেনে টেনে কাঁদছে সে, মাথায় চাপ পড়ছে, তবে এখন আর সেই দিকে খেয়াল দিল না মোম। কান্নায় ভেঙে পড়ছে, তবু হৃদয় শক্ত জমে আছে। সেই পাথর খণ্ড থেকে মোম বলে উঠল, আমায় আর ডেকো না আম্মি, এভাবে ডেকো না। তুমি চাইলেই আমি তোমার কাছে ফিরতে পারবো না। তুমি চাইলেই আর আমায় বুকে জড়িয়ে নিতে পারবে না। নিজেকে সামলাও না আম্মি, তোমাকে তো শিখতে হবে কি করে আমায় ছেড়ে থাকতে হয়। থামলো মোম। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো চোখ বন্ধ করে। অনুভব করছে মাথার যন্ত্রণাটা বাড়ছে।
আমি আমি শোনো আমার কথা। আমি চেয়েছিলাম এ কদিন তোমাদের সাথে থাকতে, একটু সুখ পেতে, তার হলো না। তুমি হয়তো আমার নিঃশ্বাস নিতে থাকা মুখখানি আর দেখবে না। নিজেকে পরিবর্তন করো। দেখো নি জ্যাঠাই জেঠিরা কত সহজে নিজেদের পরিবর্তন করে ফেললো। একটা সময় আমি ওদের সবার প্রিয় ছিলাম, কিন্তু কিন্তু যখনই আমার নির্মম পরিণতির কথা জানলো, তখন থেকেই আমাদের তুচ্ছ করে যাচ্ছে। আচ্ছা আম্মি, আমার পরিণতিটা কি ঘৃণার বিষয়? বলো আম্মু, তারা এমন কেন করলো? উত্তর নেই আতিয়ার কাছে। মম একটু থেমে আবার বলে উঠল,